বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, ৭১ বিধিতে প্রাপ্ত নোটিশের উপর ২ মিনিটের আলোচনা অব্যাহত রয়েছে। এখন নোটিশ পড়বেন জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। জি। ফেনী ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুন্সি রফিকুল আলম। মুন্সি রফিকুল আলম সিমস হি ইজ অ্যাবসেন্ট। বাগেরহাট ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। শেখ মঞ্জুরুল হক রাহাত। নারায়ণগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। মেহেরপুর ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান। ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান, আপনার সময় ২ মিনিট বরাদ্দ। তাজউদ্দিন খান আগে। সম্মানিত মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এলাকা মেহেরপুর ১, মেহেরপুর সদর এবং মুজিবনগর। আপনার মাধ্যমে আমার এলাকাবাসীকে, ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জেলাতে শতভাগ জমি চাষবাস হয়ে থাকে। আমাদের ৪ ফসলি, সাথী ফসল সহ অনেক সময়তে ৫ ফসল হয়ে থাকে। কিন্তু সারা বাংলাদেশে অন্যান্য জেলাতে কোনো কোনো জেলাতে ৬ মাস চাষ হয়, ৬ মাস হয় না। যেখানে ৪-৫ ফসল উৎপাদন করে থাকে চাষিরা, সমপরিমাণ সার বন্টন মানে পরিমাণ মতো সার না পাওয়ার কারণে চাষ কাজ সে জায়গাতে বিঘ্নিত হয়ে থাকে। এজন্য আমাদের পক্ষ থেকে দাবি যে মেহেরপুরে যে পরিমাণ সারের প্রয়োজন, সেই পরিমাণ সার মেহেরপুরে যদি বরাদ্দ করা যায়, এই ছোট্ট জেলার থেকে আমরা ২ লক্ষ মেট্রিক টন খাবার উৎপাদিত ফসল জেলার বাইরে আমরা পাঠিয়ে থাকি। যদি সুষ্ঠুভাবে সারের বন্টন হয়ে থাকে এবং চাষিরা যে কৃষি পণ্য উৎপন্ন করে থাকে তার থেকে আমরা কপি, আম এগুলো এখন বিদেশে রপ্তানি করতে পারছি। চাষিরা ন্যায্য মূল্য অনেক সময়তে পায় না। আজকে পেঁয়াজের কথা উঠেছে, পেঁয়াজটা যেখানে ২৫ টাকা উৎপাদন খরচ পড়ছে, মাত্র ১৫ টাকাতে বিক্রি হচ্ছে। সার এবং সে জায়গাতে যদি আমরা কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠিত করতে পারি, মাত্র ২-৩ মাস যদি তাদের ফসলটা এখানে রাখতে পারে, তাহলে চাষিরা ন্যায্য মূল্য পাবে। এজন্য এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন, সারের প্রয়োজন অনুযায়ী সুষ্ঠু বন্টন এবং ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক। উনি বোধহয় নেই। মেহেরপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজমুল হুদা। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার এলাকার জনগণকে ৭৪ মেহেরপুর ২ আসনে গাংনী উপজেলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকাটা মূলত কৃষি নির্ভর এলাকা। এখানের শতভাগ মানুষই পরোক্ষ প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত। এখানে আমার যে সবজি, এখানকার কৃষক বেকার যুবকেরা কৃষকের উপরে, কৃষিকাজের উপরে নির্ভরশীল বিধায়
এরা এখানে প্রচুর পরিমাণে সবজি জন্মে, যে সবজি আপনার ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে থাকে। এই সবজি উৎপাদনের ক্ষেত্রে গাংনী উপজেলা সবজি ভান্ডার হিসেবে পরিচিত, যেখানে দুটো করে ফসল ফলতো। এখন এইসব বেকার যুবকেরা এখানে প্রায় 4টা করে ফসল উৎপাদন করছে এবং প্রতিদিনই প্রায় 50-60 ট্রাক করে তারা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে শুরু করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যখন ভরা মৌসুমে প্রচুর পরিমাণে শাকসবজি জন্মায়, যখন উৎপাদন হয়, সেই সময় এই মাঠে প্রচুর সবজি পড়ে থাকে যেগুলো অবিকৃত অবস্থায় থাকে। এ কারণে এই সব সবজিগুলো তারা পানির দামে বিক্রি করে। এই হিসাবে যে চাষিরা এত পরিশ্রমের মাধ্যমে যে সবজি উৎপাদন করে, এগুলো তাদের উৎপাদন খরচ ওঠে না এবং বিপুল পরিমাণে খাদ্যশস্য নষ্ট হয়। এ কারণে আমি আহ্বান জানাবো, আমার এখানে একটা বহুমুখী কোল্ড স্টোরেজ তৈরি করার জন্য, এতে করে এই এলাকার মানুষেরও সবজিগুলো পছন্দ থেকে মুক্তি পাবে এবং এলাকার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম। জনাব আবুল কালাম। মাননীয় স্পিকার, চিফ আসসালামু মহোদয় আলাইকুম। একটু বসেন, উনি যেহেতু বক্তৃতা শুরু করেছেন 2 মিনিট শেষ হোক। থ্যাংক ইউ। মাননীয় সদস্য আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি, আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন মনোযোগী আকর্ষণ এই নোটিশটি প্রদান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কল্পে। আমার উত্থাপনীয় বিষয় হলো, আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা মাননীয় বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিশ্রুত ও বিগত 8-10-2006 ইং তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা শীতলক্ষ্যা নদীর উপর হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাট অংশে সেতু নির্মাণ প্রকল্পের কাজ পুনরারম্ভ করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নারায়ণগঞ্জ 5 সংসদীয় আসনটি ঐতিহ্যবাহী শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় তথা নারায়ণগঞ্জ সদর থানা এবং পূর্ব পাড় বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 11 হতে 27 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটির বসবাসরত জনসংখ্যা প্রায় 5 লক্ষ। মূল শহরটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বিধায় নদীর উভয় পাড়ের 5টি খেয়াঘাট দিয়ে আনুমানিক প্রায় প্রতিদিন লক্ষাধিক জনসাধারণ দৈনন্দিন কাজে নদী পারাপার হয়ে শহরে ও রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকে। যাতায়াতকালে ও প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি সহ ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এমত অবস্থায় এলাকার দীর্ঘদিনের জোর দাবির পরিপ্রেক্ষিতে ও বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর উপর হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাট অংশে সেতু নির্মাণের প্রকল্পটি গ্রহণ করেন এবং বাস্তবায়ন লক্ষ্যে বিগত 8-10-2006 ইং তারিখে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিতাপের বিষয়, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও হীনমন্যতায় প্রকল্পটি অদ্যাবধি পর্যন্ত স্থগিত রেখেছে বলেই আজকে আমার এই নোটিশটি উত্থাপনের বিষয়বস্তু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চেয়েছিলেন। জি, মানে স্পিকার, বিষয়টা হলো এখন বক্তব্য রাখবেন তা নয়, এরকম হতে হবে যে এখন নোটিশ পাঠ করবেন 71 বিধিতে। কারণ বক্তব্য রাখলে আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতেছে, এটা কনফিউজিং। আপনি বলবেন যে নোটিশ পাঠ করেন 71 বিধিতে, যারা নোটিশ পাঠ করবেন তাদের কথা আপনি ডাকতে পারেন। না, অসংখ্য ধন্যবাদ। এখানে দেয়া আছে আমাদের রানিং নোটে যে 2 মিনিট করে আলোচনার জন্য, তো আমি সেই আলোচনা বলছি, বক্তব্যের কথাও হয়তো বলিনি। রানিং নোটে দেয়া আছে 2 মিনিট করে আলোচনার জন্য। নোটিশ পাঠ করবে, অ্যাকচুয়ালি আলোচনাটা না এটা। থ্যাংক ইউ ফর মেকিং আস কারেক্টেড। নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনি নোটিশটি পড়ে শোনাবেন বা বক্তব্য রাখবেন। আব্দুল হান্নান মাসুদ, উনি অনুপস্থিত। ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইদ উদ্দিন আহমদ হানজালা। ও আচ্ছা, আমি দুঃখিত হানজালা সাহেব, একটু বসেন প্লিজ।
ফরিদপুর 4 আসনের মাননীয় সদস্যকে মাইকটা দিবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার বিস্তীর্ণ চরাঞ্চল 5-6টি ইউনিয়ন আমার নির্বাচনী এলাকায়, সেই চর অঞ্চলকে কেন্দ্র করে কৃষির একটা বিপুল সম্ভাবনা রয়েছে এবং বিপুল সংখ্যক জমি সেখানে অনাবাদী অবস্থায় রয়েছে। আমি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে এবং প্রশ্ন করছি যে এই চর অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের কৃষির সম্ভাবনাকে কোনোভাবে কাজে লাগানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য। এইবার মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইদুদ্দিন আহমদ হানজালা। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমে আমি আমার নির্বাচিত আসন মাদারীপুর 1 শিবচরের সকল মানুষকে ধন্যবাদ জানাই। তারা আমাকে বাংলাদেশ জাতীয় সংসদে এসে তাদের মনের কথাগুলো বলার মতো সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার মাদারীপুর 1 এই শিবচর আসনে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তার মধ্যে একটি অবহেলিত একটি ইউনিয়ন রয়েছে, যেটি হচ্ছে চরজানাজাত, যেখানকার মানুষ অনেক কষ্ট করছে। সেখানে শিক্ষা ব্যবস্থা, চলাচল সব কিছু নিয়ে মানুষ কষ্টে দিন পার করছে। সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে বেশি কিছুর প্রয়োজন হবে না। শুধু সেখান থেকে যদি আমাকে একটি ছোটোখাটো একটি সেতু নির্মাণ করার জন্য যদি একটি ব্যবস্থা তারা মন্ত্রী মহোদয় যদি একটু করে দেন, তাহলে সেই জায়গার মানুষ একটু স্বস্তি ফিরে পাবে এবং সেখানকার শিক্ষার মানগুলো উন্নত হবে এবং সেখানে মানুষ একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে আসবে, হসপিটালে আসবে, তারা চাইলেও সেখান থেকে আসতে পারে না। এজন্য আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, আমার এই চরজানাজাতি অবহেলিত এই ইউনিয়নটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদেরকে চরজানাজাতি ইউনিয়নের এই সংযোগ সেতুটি নির্মাণ করার জন্যে যদি মন্ত্রী মহোদয় যদি একটু সদূর দৃষ্টি দিতেন তাহলে আমাদের এই ইউনিয়নটিকে আমরা বাঁচাতে পারতাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন দিনাজপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। সম্ভবত নেই। মাননীয় চিফ হুইপ, দয়া করে আপনার অ্যাটেনশন আশা করছি। আপনি 71-এর কটা একটু দেখবেন, পেজ 31 একটু যদি দয়া করে পড়তেন মহান সংসদের সামনে। 71-এর 5 ওই মধ্যে 3 নম্বর 4 নম্বর লাইন দেখেন, 71-এর 5 বিধানাবলী সত্ত্বেও 2 মিনিট করে বক্তব্য রাখিতে পারিবেন। আপনি যদি বলেন 71-এর 5 বিধি অনুযায়ী আপনি বক্তব্য রাখেন, তা ঠিক আছে, ওইটা উল্লেখ করতে হবে। আমরা তো সময়টাকে মিনিমাইজ করার জন্য বক্তব্য দিচ্ছি, সরাসরি বক্তব্য শব্দটা উচ্চারণ করছি। সবাই মনে করতে পারে যে মাননীয় রাষ্ট্রপতির ভাষণের উপরে বোধহয় বক্তব্য রাখছে। কোশ্চেনটা হলো এইখানে। We are moving around technicalities. Anyway, অসংখ্য ধন্যবাদ। মাগুরা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন। মাগুরা 1। ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব M.A. হান্নান। নেই। ও আচ্ছা, কি আবার বক্তব্য মাননীয় স্পিকার নাকি কি এটা 2 মিনিটের বক্তব্য? বিধিতে আছে বক্তব্য, আর চিফ হুইপ মহোদয়ের অ্যাডভাইস ভিন্ন, যে কারণে আমি কোনো কিছু অ্যাড্রেস করছি না। প্লিজ টেক ইউর টাইম ফর 2 মিনিটস। মাননীয় স্পিকার, জীবনের প্রথম
এই সংসদে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি জীবনের প্রথম এই ধানের শীষ প্রতীকে আমার উপজেলা থেকে বিএনপির এমপি নির্বাচিত হয়েছি। এই জন্য যারা আমাকে নির্বাচিত করেছেন, আমার ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর উপজেলার সকল স্তরের জনগণ, হিন্দু মুসলমান সকলকে আমি জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই 2 মিনিটে আসলে আমাদের এই নাসিরনগর উপজেলা অবহেলিত একটি উপজেলা, হাওড় বেষ্টিত, নদী বেষ্টিত, এর বিষয়ে কথা বলা শেষ হবে না। তো 2 মিনিট পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। ইনশাল্লাহ যদি আমার যে মানে যে বক্তব্যের যে পর্বটা আছে রাষ্ট্রপতি ভাষণের উপরে, তখন যদি সময় পাই ইনশাল্লাহ সব বিষয়ে কথা বলবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। হবিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু মনসুর সাকাওয়াত হাসান বক্তব্য রাখবেন 2 মিনিট। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ। আমি এত দ্বারা নোটিশ দিতেছি যে সংসদের অধ্যক্ষের বৈঠকে আমার নিম্নলিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। 2, অতএব এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করতে চাই, অতি বর্ষণে আমার নির্বাচনী এলাকা বানিয়াচং আজমিরগঞ্জের ধানি জমি সমূহ ডুবে যাওয়ার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় প্রচুর ধান উৎপাদিত হয়ে থাকে। সাম্প্রতিক অতি বর্ষণে এবং ঘূর্ণিঝড়ে আমার এলাকায় ধানি জমি সমূহ পানিতে ডুবে গেছে এবং অনেক বাড়িঘর, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষকের চরম ক্ষতি সাধিত হয়েছে। বেশ কিছু বিদ্যালয়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব কৃষকদের সাহায্য ও বিদ্যালয় এবং বাড়িঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বিষয়টি অধিকতর জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুল আলম 2 মিনিট বক্তব্য রাখবেন। আতিকুল আলম। উনি বোধহয় নেই। গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 215 গোপালগঞ্জ 1 মকসিদপুর উপজেলা এবং কাশিয়ানীর একাংশ নিয়ে মকসিদপুরের 16টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা এবং কাশিয়ানীর 7টি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ 1 আসন। এখানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। মাননীয় স্পিকার, এখানে প্রায় লক্ষাধিক শিক্ষিত বেকার রয়েছে, যারা কোনো প্রকার চাকরি বা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নেই। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি আবেদন জানাবো। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় 50টির মতো কারিগরি শিক্ষা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। আমার 2 নির্বাচনী আসনে 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হলে এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং তাদের মাধ্যমে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমি আরেকটু কথা বলতে চাই, যেটা আমি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। এবার গোপালগঞ্জের মানুষ কিন্তু তারা তাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন 3টি আসনই কিন্তু এবার ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছেন। এজন্য আমাদের প্রত্যাশাও বেশি। কিন্তু আমি বিশ্বাস করি বিগত স্বাধীনতার পরে বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, গোপালগঞ্জের মানুষ কিন্তু স্বাধীনভাবে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবারই তারা স্বাধীনভাবে সুযোগ পেয়েছে, এ কারণে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছে। এজন্য আপনার মাধ্যমে আমি মাননীয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আমার এলাকায় 2টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হলে শিক্ষিত বেকার যুবকেরা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের বক্তব্য পর্ব এখানেই শেষ হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি পিরোজপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলালকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশটি হলো গোপালগঞ্জ পিরোজপুর হয়ে আমার নির্বাচনী এলাকা মঠবাড়িয়া হয়ে বরগুনা পর্যন্ত একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এখানে পিরোজপুর জেলার কসা নদীর উপর টগরা এবং চরখালি এখানে একটা ফেরি রয়েছে। আমি এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য নোটিশ দিয়েছি মাননীয় স্পিকার। নোটিশটি হলো এখানকার আমার নির্বাচনী এলাকা মঠবাড়িয়া এবং পার্শ্ববর্তী বান্ডারিয়া, কাঠালিয়া, জাদকাটির এবং বরগুনার জেলার পাথরঘাটা, বাবনা, বেতাগী এই সমস্ত এলাকার লোকজন এই ঢাকা থেকে চলাচল করে বিভিন্ন যানবাহনে এবং উত্তর অঞ্চল থেকে আসা বিভিন্ন যানবাহন এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াত করে। মাননীয় স্পিকার, আমার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নদীতে 2টি ফেরি রয়েছে। মাঝে মাঝে ফেরি অচল হয়ে যায়, চলে না, বন্ধ হয়ে যায় এবং একটি অংশে চর আছে। বিভিন্ন সময় বিভিন্ন রোগীদেরকে বিভিন্ন জেলা সদরে অথবা খুলনাতে নিয়ে যেতে হলে এখানে একটি গুরুত্বপূর্ণ পারাপার। তো এখানে একটি এই কারণে আমি একটি ব্রিজ যাতে নির্মিত হয় টগরা এবং চরখালি এই ব্রিজ এবং এই কসা নদীর উপরে এই ব্রিজটি, এই জন্য আমি এই নোটিশটি দিয়েছি। এবং আপনাকে আরেকটা জিনিস অবহিত করতে চাই মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বিগত দিনে বহুত অবহেলিত এবং মাননীয় সদস্য, দয়া করে আপনি নোটিশটি পড়ুন প্লিজ। নোটিশের কথা তো মাননীয় স্পিকার আমি বলছি, তারপর একটু বলি। আমার নির্বাচনী এলাকায় বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকার গঠন করেছে এর আমলে ব্যতিরিকে আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আমি আপনাকে বলতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমাদের মঠবাড়িয়ায় আমার নির্বাচনী এলাকায় 2 বার গিয়েছেন। উনি খাল কাটা কর্মসূচি 1978 সালে মঠবাড়িয়া থেকে শুরু করেছেন। আমার জেলা সড়ক থেকে জেলা থেকে আমার নির্বাচনী এলাকায় আমরা 1991 সালে বিএনপি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় সদস্য, রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা এই সমস্ত প্রসঙ্গ আনবেন। আপনি নোটিশটা পড়ে শোনান প্লিজ। চাচ্ছি এইটাই যে বিএনপির আমল ছাড়া আমার এলাকায় কোনো উন্নয়ন হয় না মাননীয় স্পিকার। এই জন্য আমি মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে এই কসা নদীর উপরে একটি ব্রিজ অবিলম্বে নির্মিত হয়। এই জন্য আমি তাকে আহ্বান জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, বিধি অনুসারে আপনি নোটিশটা পড়ে শোনাবেন মহান সংসদের সামনে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় গোপালগঞ্জ, নাজিরপুর, পিরোজপুর বায়া মঠবাড়িয়া হয়ে বাবনা, পাথরঘাটা হয়ে বরগুনা বায়া বান্ডারি হয়ে কাঠালিয়া ও জালকাড়ি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচলের নিমিত্তে চরখালি টগরা ফেরি পারাপার স্থানে কচা নদীর উপরে একটি সেতু নির্মাণ প্রসঙ্গে
129 পিরিজপুর 3 আমার নির্বাচনী এলাকা সর্বদক্ষিণে অবস্থিত। এখানকার এবং পার্শ্ববর্তী এলাকার জনগণ বিভিন্ন ধরনের যানবাহনে করে ঢাকা হতে মঠবাড়িয়া, বান্ডারিয়া, কাঠালিয়া, বরগুনা জেলার পাবনা ও পাথরঘাটা উপজেলার আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে চলাচল করে এবং উত্তরবঙ্গ হতে বিভিন্ন যানবাহনে মঠবাড়িয়া, বান্ডারিয়া, পাবনা, পাথরঘাটা, বরগুনা, কাঠালি ও ঝালকাঠি উপজেলার জনগণ একই সড়ক ব্যবহার করে বিধায় উল্লেখিত বিষয় পিরিজপুরের কসন নদীর উপর চরখালি টগরা ফেরি পারাপার স্থান দিয়ে অত্র অঞ্চলের মানুষ বিভিন্ন যানবাহনে করে যাতায়াত করে, তাই অধিকাংশ সময় ফেরি পারাপার পাওয়া যায় না এবং ইঞ্জিন ত্রুটির কারণে দুটি ফেরি একটি বন্ধ থাকে, ফলে জনগণের ভোগান্তির সীমা থাকে না। তখন বিভিন্ন পেশা শ্রেণীর লোকের, বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী নিয়ে দীর্ঘক্ষণ বসে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন প্রকারের যানবাহনে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, ফলে মানুষের দুর্ভোগের সীমা থাকে না এবং অনেক সময় ফেরিতে দুর্ঘটনাবশত বাসডুবি ঘটনাও ঘটেছে এবং মানুষের প্রাণহানি হচ্ছে। তাই উক্ত স্থানে চরখালি টগরা কসা নদীর উপর একটি সেতু নির্মাণ হলে ঢাকা ও উত্তরবঙ্গের হতে বান্ডারিয়া, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাবনা, পাথরঘাটা উপজেলার সাথে যোগাযোগে প্রায় 50 কিলোমিটার দূরত্ব কমে আসবে এবং মানুষের যানমাল এবং জনদুর্ভোগ অধিকতর দূর হবে। বিষয়টি আমি মহান সংসদে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে তাঁর সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য 71 বিধিতে যে সেতুটি নির্মাণের দাবি করেছেন, এটা একটা প্রয়োজনীয় সেতু। সরকার ইতিমধ্যে পিরোজপুর জেলার কচা নদীর উপর 2.2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে পিডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে সেতু বিভাগ থেকে এবং অর্থ বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও আপনার প্রকল্প উপস্থাপন করা হয়েছে। অর্থ বরাদ্দের সাপেক্ষে আমরা এই সেতুটি আপনার সম্ভাব্যতা যাচাই, তারপর হচ্ছে আপনার ডিপিপি প্রণয়ন এবং বিশদ নকশা প্রণয়ন করে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনি আরও জানবেন, মহান সংসদকে ইতিমধ্যে এটার হাইড্রোমরফোলজি টেস্টটা সম্পন্ন হয়েছে। আশা করছি এই প্রকল্পগুলি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পিরোজপুর জেলার কচা নদীর উপর এই সেতুটি সরকার নির্মাণ করতে সক্ষম হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এর সাথে সাথে সড়ক ও সেতু মন্ত্রীকেও ধন্যবাদ। প্রশ্ন যা করবো তা তো উত্তর মাননীয় মন্ত্রী দিয়ে দিয়েছেন, অতএব আমার আর কোনো প্রশ্ন নাই। আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, যদি কিছু বলার থাকে আপনার। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা যেহেতু একটি আঞ্চলিক মহাসড়ক, আমরা মনে করি যে এই সেতুটি বাস্তবায়ন হওয়ার জন্য খুবই প্রয়োজন এবং সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই আমরা সেতুটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রসর হতে পারব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকেও ধন্যবাদ। আমি এখন গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব SM রফিকুল ইসলামকে তার জরুরি গুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব SM রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার মনোযোগ আকর্ষণের নোটিশ। আমি এত দ্বারা সংসদের অধ্যক্ষার বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর
মনোযোগ আকর্ষণ করিতে চাই। বিষয়টি হলো পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পরিবেশ হলো মানব জীবনের অস্তিত্বের অন্যতম প্রধান ভিত্তি। সুস্থ পরিবেশ ছাড়া মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের গাজীপুর এবং ঢাকার আশেপাশে অপরিকল্পিত দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে এবং সঠিক পরিকল্পনার অভাবে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে আমার নির্বাচনের গাজীপুর 3 অত্যন্ত ঝুঁকিতে আছে বলে এক গবেষণায় দেখা গেছে। পরিবেশ দূষণের প্রধান উৎস আনট্রিটেড ওয়াটার ওয়েস্ট এবং বর্জ্য অব্যবস্থাপনা। শিল্প কারখানাগুলো থেকে উৎপাদিত রাসায়নিক বর্জ্য যথাযথভাবে ইটিবি দ্বারা পরিশোধ না করেই ভারী ধাতুসহ কালো পানি কৃষি জমি এবং খাল বিলে ফেলা হচ্ছে, যার ফলে খাল বিলের পানির রং পর্যন্ত বদলে যায়। মাননীয় স্পিকার, ফলে এলাকার মানুষ ক্যান্সার সহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। এমত অবস্থায় পরিবেশ রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করিবেন অনুগ্রহ করে বলে দিন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টুকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গাজীপুর 3 আসন এবং ঢাকার আশেপাশের এলাকার পরিবেশ দূষণ রোধকল্পে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995, সংশোধিত 2010 ও এ সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিবিধানের প্রয়োগ জোরদার করিতেছে। গাজীপুর 3 সংসদীয় আসন এলাকায় পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ প্রযোজ্য মোট 877টি শিল্প প্রতিষ্ঠান আছে। এই সকল শিল্প প্রতিষ্ঠানের মধ্যে তরল বর্জ্য নির্গমনকারী 129টা প্রতিষ্ঠান আছে। উক্ত এলাকায় তরল বর্জ্য নির্গমনকারী সকল প্রতিষ্ঠানেই আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার পরিশোধনের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিবি আছে। আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার যেন সরাসরি জলাধারে না পড়তে পারে, সেই জন্য উক্ত প্রতিষ্ঠানসমূহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়মিত, বাস্তবে ও অনলাইনে মনিটরিং করা হচ্ছে। উল্লেখ্য, তরল বর্জ্য নির্গমনকারী 129টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 121টিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অনলাইনে মনিটরিং কার্যক্রম চালু আছে। অবশিষ্ট 8টি প্রতিষ্ঠানে আইপি ক্যামেরা স্থাপন প্রক্রিয়াধীন আছে। ইটিপি স্থাপিত প্রতিষ্ঠানগুলোর ইটিপির কার্যকারিতা নিয়মিত যাচাই করার লক্ষ্যে পরিশোধিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংগ্রহ করে অধিদপ্তরের গবেষণাগারে পরীক্ষা করা হয়। যদি কোনো প্রতিষ্ঠানের পরিশোধিত পানির মান নির্ধারিত মানমাত্রার বাইরে যায়, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের মাধ্যমে পরিবেশগত ক্ষতিপূরণ আদায়, মামলা দায়ের সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। জানুয়ারি 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সময়ে ছাড়পত্রবিহীন ও তরল বর্জ্যের নির্ধারিত মানমাত্রা অতিক্রমকারী 38টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে 17টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট 1,08,07,306 টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। অবশিষ্ট 21টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে। এছাড়াও তরল বর্জ্য নির্গমনকারী সকল প্রতিষ্ঠানের জিরো ডিসচার্জ প্ল্যান অনুমোদন ও বাস্তবায়নের জন্য 2027 সালে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব SM রফিকুল ইসলাম, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরিবেশ দূষণের কারণে শুধু জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে না মাননীয় স্পিকার, আমাদের কৃষি উৎপাদন কমে গেছে, আপনার ফসল গাছপালা মরে যাচ্ছে, এবং যে বর্জ্য, যে পানি, অপরিশোধিত পানি যেটা আপনার খালে বিলে যায়, সেটার রং দেখলে বোঝা যায় যে কি পরিমাণ দূষণের শিকার হয়েছে পানিগুলি। এবং এই পানি মাটির বিভিন্ন স্তরে ঢুকে যেয়ে টিউবওয়েলের মাধ্যমে সেটা আবার আমরা পান করি, যার ফলে আজকে আমাদের নানান রোগ এবং ক্যান্সার সহ নানান রোগ দেখা দিচ্ছে। এমত অবস্থায় আমি মনে করি যে
ইটিপি এটাকে বাধ্যতামূলক করা দরকার এবং যাতে ইটিপি যাতে ফ্যাক্টরিগুলি পরিচালনা করছে সেটি মানে এটা একটা নজরদারির আওতায় আনা উচিত এবং শিল্প বর্জ্য রিসাইক্লিং করা উচিত, ড্রেন খনন করা উচিত এবং খাল খনন করা উচিত এবং কৃষিতে জৈব সার ব্যবহার করা উচিত। এই জন্য প্রয়োজন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ। আমি মাননীয় পরিবেশ মন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে একটি উদ্যোগ নেন, যে আন্তঃমন্ত্রণালয় উদ্যোগের মাধ্যমে পরিবেশকে রক্ষা করার, কারণ পরিবেশ উপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তিনি ইতিমধ্যে পরিবেশ রক্ষার জন্য 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। কাজে একটি আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ মাননীয় মন্ত্রী নিচ্ছেন কিনা এই বিষয়ে আমাকে জানালে, সংসদকে জানালে বাধিত হব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পরিবেশ দূষণ শুধুমাত্র যে আমাদের ফ্যাক্টরিগুলোতে গিয়ে দূষণ করতেছে তা না, পরিবেশ দূষণ অনেকভাবে হচ্ছে এখন। যেমন আমাদের কোস্টাল এরিয়াতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ফ্যাক্টরিগুলো থেকে পানি, দূষিত পানি বর্জ্য আমাদের নদী খাল বিলে যাচ্ছে। তাছাড়া আমাদের যে শহরগুলো আছে বা ইভেন গ্রামে যেই ওয়েস্ট আমরা প্রডিউস করতেছি সেগুলিও ঠিকমতো এখন পর্যন্ত সেগুলি আমাদের ঠিকমতো আমরা কিছুই করতে পারতেছি না। তো ইতিমধ্যেই আমিনবাজারে আমাদের যে বর্জ্য নিয়ে রাখা হয় সেখানে কিন্তু আমরা একটা ফ্যাক্টরি, ওয়েস্ট প্ল্যান্ট রিসাইক্লিং ফ্যাক্টরি করার একটা প্রপোজাল আমাদের কাছে আছে, সেটা আমাদের বিবেচনাধীন আছে। এছাড়াও এরপরে প্রতিটি শহরেই আমাদেরকে এই বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। অতএব নদী খাল বিল দূষণ এদিকে যেমন আমরা ফ্যাক্টরিগুলোতে ইটিপি বসিয়ে আমরা এখন আমাদের কার্যক্রম চালু রেখেছি, একইভাবে আমরা আমাদের কঠিন বর্জ্য যেন ঠিকমতো প্রসেসিং করা হয় সেজন্য আমরা বিভিন্নভাবে আমরা প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতেছি যাতে করে তারা এই ওয়েস্ট থেকে তারা যেন এনার্জি প্রডিউস করতে পারে অথবা তারা যেন বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারে। অতএব আমাদের সরকারের নতুন সরকার হলেও আমরা পুরোপুরি এই ব্যাপারে সচেতন এবং আশা করি আগামী বছরের ভিতরে আপনি দেখবেন বর্জ্য ব্যবস্থাপনা, নদী খাল বা বিলের দূষণ ইত্যাদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে পজিটিভ দিক থেকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন চিফ হুইপ। মাননীয় স্পিকার, সকল সংসদ সদস্য মহোদয়ের আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে একটি বিষয় আমরা লক্ষ্য করছি আমরা ব্যক্তিগতভাবে তারা আমরা জানি আমাদের ফ্লোর ক্রস করতে হয় না। মাননীয় স্পিকার যখন কথা বলবেন কোনো সদস্যের সাথে অথবা কোনো সদস্য যখন মাননীয় স্পিকারের উদ্দেশ্যে কথা বলবেন তখন তার সামনে দিয়ে আমাদের যাওয়া উচিত না। এটা আমাদের সকলের মানে জ্ঞাতার্থে আমি বলেছি, অনেকে নতুন সদস্য সুতরাং জানেন না বলে রুলস অফ প্রসিডিউরে এই বক্তব্যটি আছে। আর দ্বিতীয়ত হলো আমাদের মাননীয় সদস্য রুবেল, তিনি বক্তব্য রাখতে চেয়েছেন, তিনি ধন্যবাদ দিতে চান যিনি গতকালকে নির্বাচিত হয়ে গতকালকেই শপথ নিয়েছেন পরশুদিন। তো সংসদে আজকে প্রথম এসেছেন এবং আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে একবার ধন্যবাদ দিচ্ছেন। মাননীয়, আপনি যদি তাকে অনুমতি দেন 1 মিনিটের জন্য। জি জনাব। মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, আপনি দাঁড়িয়ে আছেন শেরপুরের, অসংখ্য ধন্যবাদ। আমাদের চিফ হুইপ মহোদয় বলেছেন 1 মিনিট, আমরা আর একটু এক্সটেন্ড করলাম, 2 মিনিট যান আপনি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনকে যে উনি অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক আলোচনা সমালোচনার মধ্যে আমার এই নির্বাচনে জয়লাভ করার সুযোগ দিয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। আমি
কৃতজ্ঞতা জানাই আমার শেরপুর 3 আসন এই শ্রীবর্দী ঝিনাইগাতির জনগণ তথা ভোটার ভাই বোনদেরকে, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে আমার আসনটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই আসনটিতে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হাতি মানুষের দ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা নাই বললে চলে। এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি অনুরোধ রাখব যেন আমার আসনটির প্রতি সুনজর রাখেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। গারো পাহাড়ের পাদদেশে আমাদের কনস্টিটিউয়েন্সিটা, ওখানেও হাতির আক্রমণ হয়, টর্চ লাইট কিনে দিতে হয়েছে। তো আশা করছি আপনার এই বক্তব্য যেটা রেখেছেন মহান সংসদ সেটাকে অ্যাড্রেস করবে। ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ। আপনি জানেন আমাদের 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন সংসদ সদস্য যদি ধন্যবাদ দেন, তা আরেকজন নিশ্চয়ই দেওয়ার, আপনি যদি পারমিশন দেন নিশ্চয়ই তিনি একটু ধন্যবাদ দিতে চান, আপনাকে, মহান সংসদকে, মাননীয় প্রধানমন্ত্রীকে। জি, 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই মহান রাব্বুল আলমীর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে আজকের এই পার্লামেন্টে, মহান পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানের জন্মস্থান থেকে মাননীয় স্পিকার সহ সবাইকে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন দীর্ঘ 20 বছর বগুড়া এই নামটি ছিল একটি যেটা বাংলায় বলে যে, জি, 1 মিনিট দেন ওনাকে, আমরা ওনার বক্তব্যটা শুনি, শেষ করি। জি, বগুড়া ছিল বঞ্চিত, অবহেলিত, বৈষম্যের শিকার। সেই বগুড়া যেহেতু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মস্থান, সেই কারণে বগুড়া প্রতিহিংসার এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি এবং তার নির্বাচনী এলাকা ছিল বগুড়া। সেই কারণে এই বগুড়ার সমস্ত কিছু বৈষম্যের শিকার পরিণত হয়েছিল রাজনীতির প্রতিহিংসার কারণে। আমি যদি 2-1টি উদাহরণ আপনার শুধু দেই, যে বগুড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি এবং তারই ছোট ভাই আরাফাত রহমান কোকো একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করেছিলেন। সেই ক্রিকেট স্টেডিয়ামটিকে বন্ধ করে ভেন্যু বাতিল করেছেন। আমি আরেকটু উদাহরণ যদি দেই যে প্রতিহিংসার শিকার কত হতে পারে, আমি যখন মেয়র তার আগে মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া আরবান প্রজেক্ট থেকে বগুড়া নগর স্বাস্থ্য কেন্দ্র। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, উনি 30 সেকেন্ড চেয়েছেন, 30 সেকেন্ড। সেই নগর স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দিয়ে, বগুড়ার চলমান প্রজেক্ট বন্ধ করে দিয়ে আরেকটি জেলায় নিয়ে গেছেন, বগুড়ার কাজ বন্ধ করে দিয়েছেন। এইভাবে বগুড়া প্রতিহিংসার শিকার হয়ে বগুড়ার সমস্ত কাজ বন্ধ হয়েছে। আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করতে চাই, বগুড়া বিগত 20 বছরে যে বঞ্চিত ছিল, সেই বঞ্চিত বগুড়াকে আমাদের সমতায় নিয়ে আসতে হবে এবং বগুড়ার উন্নয়নে আর যে আমরা দাবিগুলো করেছি সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ইতিমধ্যে অবগত করেছি, যে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিমানবন্দর, আমাদের সিটি কর্পোরেশন, আমাদের রেল লাইন ব্যবস্থা সহ। ধন্যবাদ মাননীয় সদস্য। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা।
আলোচনায় অংশগ্রহণ করবেন জামালপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফরিদুল কবির তালুকদার। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য একটু বসেন, ওনারটা শেষ হোক, তারপর আমি আসছি আপনার কাছে। আমি মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার। আমার নির্বাচনী এলাকা 141 জামালপুর 4 সরিষাবাড়ি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলমিনের, এই জাতীয় সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, মহান রব্বুল আলমিন রহমত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, উনি আমাকে মনোনয়ন দিয়ে এখানে আসার পথ সুগম করে দিয়েছেন। আমি রুহের মাগফিরাত কামনা করি আমাদের দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি এমন একটি জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেখানে এক সময় ধুলাকাদা গরুর গাড়ি, এই দিনে সরিষাবাড়ি। সেই সময়টি 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালিত হয়েছে, আমার চাচা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মাধ্যমে সেই রাস্তাঘাটের অনেকটা উন্নয়ন হয়েছিল। কিন্তু এই দীর্ঘদিন উন্নয়নমূলক কাজ না হওয়ার কারণে আবার একই অবস্থায় আমরা নিমজ্জিত হয়েছি। আজকের এই মহান সংসদে মাননীয় স্পিকারের মাধ্যমে আমরা জানাতে চাই, আমি বলতে চাই, আমার সরিষাবাড়ির হাসপাতালটি একদম জরাজীর্ণ অবস্থা। হাসপাতাল রক্ষা করব না রুগী বাঁচাবে ডাক্তাররা? ডাক্তারদের এই টেনশন সবসময় থাকে এবং রুগী এবং রুগীদের আত্মীয় স্বজনদের সবসময় এই ধরনের একটা টেনশন থাকে যে কোন সময় যেন এই বিল্ডিংটি ধসে পড়ে যায়। সেই জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সরিষাবাড়ি এই বাংলাদেশের দ্বিতীয় ডান্ডি হিসেবে পরিচিত ছিল। নারায়ণগঞ্জের পরেই সরিষাবাড়িতে অনেকগুলো জুট মিল ছিল, অনেকগুলো কেন্দ্র ছিল, জুট মিল পাট কেনার কেন্দ্র ছিল। সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে শ্রমিক ভাইয়েরা অত্যন্ত অসহায় জীবনযাপন করছে। মাননীয় স্পিকার, এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, যেখানে প্রতিদিন 1700 মেট্রিক টন সার উৎপাদন হতো, জামালপুর, শেরপুর এবং নর্থ বেঙ্গলের প্রতিটি জেলায় এই যমুনা সার কারখানা থেকে সার বিভিন্ন জায়গায় ডেলিভারি হতো এবং যমুনা সার কারখানার সার ব্যবহার করে কৃষকেরা প্রতি বিঘাতে উৎপাদন তারা বাড়াতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে এই দীর্ঘ দিন যাবৎ সেই সার কারখানাটি বন্ধ হওয়ার কারণে সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমার শ্রমিক ভাইরা আজকে মানবেতর জীবনযাপন করছে। আমাদের কয়েকটি জুট মিল ছিল, আলহাজ জুট মিল, পপুলার জুট মিল, এয়ার জুট মিল, বিজেসি, বিজেএমসি, অনেকগুলো শাখা ছিল। আজকে প্রত্যেকটি জুট মিল বন্ধ হওয়ার কারণে আজকে শ্রমিক ভাইদের মধ্যে হতাশা নেমে এসেছে এবং যে সমস্ত শ্রমিক ভাইরা মিল কারখানায় কাজ করেন তারা পরবর্তী সময়ে আর ক্ষেত খোলায় গিয়ে তারা কাজকর্ম করতে পারে না। আমাদের রেল ব্যবস্থা নাজুক পরিস্থিতি। মাননীয় স্পিকার, আমার সরিষাবাড়ি থেকে যে ট্রেন, যমুনা ট্রেন এবং তিস্তা ট্রেন, যে ট্রেনটি ঢাকায় আসে রাত 12টা-1টার সময়, 12টা-1টার সময় ট্রেন আসে। আমার সরিষাবাড়ির লোকজন যারা ঢাকায় আসেন
তারা কমলাপুর রেল স্টেশনে রাত কাটান, না হলে তাদের অন্য কোনো উপায় অন্তর থাকে না, গাড়ি ঘোড়া পায় না এবং রাত করে চলাচলেরও অনেক অসুবিধা হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন যারা মাননীয় রেলমন্ত্রী রয়েছেন। আমার অঞ্চলে চর অঞ্চল রয়েছে অনেক, সেখানে রাস্তাঘাটের ভঙ্গুর অবস্থা, ব্রিজ কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার এত দুর্দশা। আমি মনে করি আজকে বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেই দিক থেকে আমি মনে করি যে আমার সরিষাবাড়ির ভাইয়েরা আর বঞ্চিত হবে না। এই জাতীয়তাবাদী দলের সরকার দেশ পরিচালনার দায়িত্বের মধ্য দিয়ে আমাদের সেই কষ্টগুলো লাঘব হবে, এটাই আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকারের মাধ্যমে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে এই অনুরোধ জানিয়ে আপনাদের সকলের দোয়া কামনা করে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ওই চেয়ারে দেখে একটু আশ্বস্ত হলাম, আপনি সংসদ সদস্যদের সময়ের ব্যাপারে একটু দয়াবান। আশা করি আমাকেও একটু দয়ার দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট জনাব আবু সুফিয়ান সাহেব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় সুযোগ দিয়েছেন আমাকে। আমরা কোনো ব্যক্তিকে মহামান্য অ্যাড্রেস করি না। বাংলাদেশের রাষ্ট্রপতি যাকে আমরা মহামান্য সম্বোধন করি, অ্যাড্রেস করি, উনি ভাষণ দিয়েছেন। অনেকের সেই ভাষণ মনোঃপুত হয় নাই, এত অনেকে মনোঃপুত হয় নাই। এই সংসদ থেকে ওনারা ওয়ার্কআউট করেছেন, আমরা ওনার বক্তব্য শুনেছি। উনি ওনার বক্তব্যে বর্তমানে নির্বাচিত সরকারের আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে গৃহীত পদক্ষেপ সমূহ, ইতিমধ্যে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন এবং আগামী দিনে কি করবেন, সেই কর্মসূচিগুলো উনি সুচারুভাবে ওনার বক্তব্য উনি বলেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমি চট্টগ্রামের যেই এলাকা থেকে এসেছি, চট্টগ্রাম ৯, এটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এটা চট্টগ্রামের কেন্দ্রভাগ নিয়ে গঠিত এবং বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বৃহত্তর বাকলিয়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল কেন্দ্র কোতোয়ালি থানা, শিক্ষা এবং ঐতিহাসিক যে শিক্ষা কেন্দ্র চকবাজার এবং ডবল মোরিং, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা নিয়ে চাকতাই খাতুনগঞ্জ, এই সমস্ত এলাকা নিয়ে আমার নির্বাচনী এলাকা। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে একটি কথা প্রচলিত আছে, এই আসন থেকে যেই দল নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করে এবং যিনি নির্বাচিত হন তিনি মন্ত্রী হন। এটা গত 54 বছরে 55 বছরের ইতিহাসে এর ব্যতিক্রম কিন্তু হয় নাই। না, আমার প্রয়োজন না। আমার যেটা দিয়েছে আমার নেতা, সংসদ নেতা জনাব তারেক রহমান, আমাকে 2018 সালে চট্টগ্রাম 8 নির্বাচন এলাকাতে তিনি মনোনয়ন দিয়েছিলেন। আবার 1 বছর পরে সেই একই আসন থেকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। এবার তিনি আমাকে চট্টগ্রাম 9 মনোনয়ন দিয়েছেন। চট্টগ্রাম 9-এর মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমার নেতা কর্মীরা আন্তরিকতার সাথে আমার পক্ষে কাজ করেছেন। আমি আমার নির্বাচন এলাকার জনগণকে, আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আজকের এই সুযোগে, যার হাত ধরে আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে তরুণ ছাত্র কর্মী হিসেবে এই রাজনীতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছিলাম। সেই গণতন্ত্রের আপসহীন যোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গৃহ বধূ থেকে এসে বিএনপির দুঃসময়ে বিএনপির হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমি আজকে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে সেই প্রসঙ্গে বলতে চাই যে কালুরঘাট বেতার কেন্দ্র, সেই কালুরঘাট বেতার কেন্দ্র নামে যে একটা কালুরঘাট ব্রিজ, যেটা শহীদ জিয়ার স্মৃতি থাকার কারণে বিগত দিনে এই সংসদে আমরা দেখি 2 জন এমপি এই কালুরঘাট ব্রিজ বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সেই কালুরঘাট ব্রিজ আলোর মুখ দেখে নেই। আমার পাশে আমার চট্টগ্রাম মাঠের মাননীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সাহেব আছেন। আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি এই কালুরঘাট ব্রিজ, এবং সেটা আজকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আজকে প্রস্তাব করব সেই ব্রিজ যাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয় এবং সেই ব্রিজ যাতে অবিলম্বে সেই কার্যক্রম যাতে শুরু করা হয়, সেটা আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। আমরা অত্যন্ত আশান্বিত, আজকে চট্টগ্রামের মানুষ প্রাণ ভরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের রায় ঘোষণা করেছে। আজকে আমাদের নেতা, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের প্রতি শহীদ জিয়ার একটা আলাদা টান ছিল, বেগম খালেদা জিয়ার একটা আলাদা টান ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই চট্টগ্রামের প্রতি একটা আলাদা টান আছে। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসে নাই। আজকে এমন অবস্থা হয়েছে যে সরকার আসে, সরকার যায়, সংসদ আসে, সংসদ যায়, কিন্তু যারা আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠায় তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন ঘটে না। আজকে যারা সেই মানুষদের পক্ষে দুইটা কথা বলতে এসেছি, যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান, যেটা প্ল্যান দিয়েছিলেন, যে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই প্ল্যানের প্রতি আজকে সারা দেশের মানুষ উনার প্রতি আস্থা রেখেছেন, উনাকে রায় দিয়েছেন, উনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, এবং আমরা আশা করি এই ব্যক্তিগত এই সমস্যা সেই সমস্যা এগুলাতে না গিয়ে উনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, যে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন, যেভাবে মানুষের অধিকারের যে বাংলাদেশের কথা তিনি বলেছেন, সেই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ ফিরে পাব। আর আজকে জনরায়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে স্বল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। রাজনীতিতে প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষার পাহাড় সম দৃঢ়তা দেখানোর যে নজির। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 5 আসন থেকে নির্বাচিত এক মিনিট। তাহলে প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই, প্রসঙ্গক্রমে একটা কথা বলতে হয়, আমরা আইন প্রণয়নের জন্য এই সংসদে এসেছি। আজকে আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা প্রবেশ করি, সেখানে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যেভাবে মিথ্যা প্রপাগান্ডা, যেভাবে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে প্রচারণা চালানো হয়, এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আমরা শেষ করলে হবে না। আমরা এগুলার বন্ধ করার জন্য সুস্পষ্ট আইন আমাদেরকে প্রণয়ন করতে হবে। কারণ আমরা আজকে সীমা, যে কোনটা বাক স্বাধীনতা এবং কোনটা ক্রাইম, সেই সীমারেখা আমরা ভুলে গিয়েছি। একজন মহিলা গ্রেপ্তার হয়েছিল, জামাত ইসলামী মহিলা কর্মী, তার মুক্তির জন্য এখানে আলটিমেটাম দেওয়া হয়েছে, তার মুক্তির জন্য এখানে মানবিক দলীয় নেতা তার মুক্তি দাবি করে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব AKM ফজলুল হক। জনাব AKM ফজলুল হক মিলন, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা আপনার প্রতি এই জন্য আমি গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে আমরা একসাথে ছিলাম। আপনাকে আমরা বলতাম স্লোগান মাস্টার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি স্লোগান দিতেন, আমরা সেই স্লোগানে অংশগ্রহণ করতাম। মাননীয় স্পিকার, সময় যা দিয়েছেন কথা বলা যাবে না বুঝতে পেরেছি,
দয়া করে খেয়াল রাখবেন একটু। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি সহানুভূতিশীল একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, 1971 সন এর সাথে জিয়াউর রহমান জড়িত, 1975 সন জিয়াউর রহমান জড়িত, 1990 সন বেগম খালেদা জিয়া জড়িত, 2024 সন আজকের প্রধানমন্ত্রী সংসদ নেতা জড়িত। অনেক ব্যাখ্যা রয়েছে। এই প্রত্যেকটা রাজনৈতিক পরিমণ্ডলে রাজনীতির বাঁকের সাথে বিপরীতমুখী দ্বান্দ্বিক রাজনীতির জটিল সমীকরণের একটা সম্পর্ক রয়েছে। এই জটিল সমীকরণের সমাধান হয়েছিল জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে। অতএব সংক্ষেপে যদি বলতে হয়, সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে জিয়া পরিবারের কাছে, বিএনপির কাছে গোটা জাতি, আমি ব্যক্তিগতভাবে এই সংসদ কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ থাকার কথা। কারণ এই বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ইতিহাসকে যদি কেউ বিচ্ছিন্ন করে দেখার, খণ্ডিত করে দেখার চিন্তা করে, তাহলে সেই কথাই মনে করিয়ে দেয়। একটি কথা আছে, রাজনীতি থেকে যদি ধর্মকে বাদ দেওয়া হয় তাহলে কেবলমাত্র চেঙ্গিসের রাজত্বই কায়েম হয়। আর বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের বিএনপির রাজনীতি যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে সেই ইতিহাস হয়ে পড়ে অন্তঃসারশূন্য, সারশূন্য, ম্লান হয়ে যায়, কলুষিত হয়ে যায়। অতএব আমি আলাদা করে মহান রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে অভিনন্দন জানানো, বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা এবং আজকের যিনি জনগণের ভালোবাসার অর্ঘ্যমালায় গলায় পড়ে ভোটের মাধ্যমে যিনি এই সংসদকে অলঙ্কৃত করেছেন, সেই মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা কোনো প্রশংসা করতে চাই না। কারণ এই প্রশংসার সাথে কোনো ব্যক্তিগত ব্যক্তি অথবা গোষ্ঠী জড়িত নয়, সমগ্র জাতি গোষ্ঠীর অহংকার এর সাথে সম্পৃক্ত। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম। আমরা এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। তখন ফেসবুক ছিল না, এই সমস্ত ইউটিউব ছিল না, যার জন্য এই ইতিহাসগুলি ধারণ করা হয় নাই। তবে জুলাই সনদটা কোনো কথামালা রাজনীতি নয়, অথবা কোনো শব্দ চয়ন অথবা শব্দের সমাহার নয়। এটি বাস্তব ধর্মিত একটি ব্যবস্থা, যেটি নিয়ে সেমিকলন, দাড়ি, কমা নিয়ে আমার বিরোধী দলের অনেক সংসদ সদস্য অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের এখান থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। যেই কথাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, অনেক সংসদ সদস্য বলেছেন, এটি এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য পদ্ধতি নিয়ে আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই, যেহেতু সময় কম। পণ্ডিত জওহরলাল নেহেরু একটি কথা বলেছিলেন যে পাশ্চাত্য শাসন ব্যবস্থার সাথে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে এই, ওদের শাসন ব্যবস্থা পদ্ধতি নির্ভর আর আমাদের শাসন ব্যবস্থা কান কথা নির্ভর। তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন, ওয়াকআউটের পূর্বে, পরে, কারণে, অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় বোধে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সেই জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, দেশ গঠনের জন্য কতগুলি স্টেপ নিচ্ছেন, কতগুলি কদম নিচ্ছেন, কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলি কি আপনারা জানেন? সেইগুলি কি? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দের প্রণোদনা দেওয়া, চাকরির বয়সসীমা 32 বছর করা, তারপরে আপনার খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সবচেয়ে বড় কথা শালীনতা, ভদ্রতা বজায় রেখে রাজনীতির ইতিহাসে একটা গুণগত পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী হওয়ার আগে নিশ্চিত হয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে উনি প্রধানমন্ত্রী হবেন। তারপরও বিপরীতমুখী রাজনৈতিক দলের সাথে উনি দেখা করেছেন বাড়ি থেকে। এটা সৌজন্যতাবোধ, এটা কার্টেসি। এবং আর একটি কথা ক্ষুদ্র মনে হতে পারে, যেমন একজন মাথার টুপি পরে গেল সিকিউরিটির, উনি তুলে দিলেন, এটা খুব ক্ষুদ্র মনে হতে পারে। ট্রাফিক সিগন্যালে
দাঁড়িয়ে গেছে। মানে আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই কোনোটা ঘটনায় ক্ষুদ্র নয়। এগুলি কেবলমাত্র লৌকিকতা নয়, কেবলমাত্র লোক দেখানো নয়, এইগুলি মানুষের মনোজগতের পরিবর্তন করে, মনোজাগতিক পরিবর্তন করে মানুষ যাতে চলমান যে সমস্ত ধারা, যে সমস্ত সংস্কার রয়েছে, সেইগুলির পরিবর্তনে যাতে মানুষের হৃদয়ে নিশ্চিত ভালোবাসার মাধ্যমে পরিবর্তন হয়, তারই একটা অনুকরণ। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। 1934 সনে মাও সেতুং একটা লং মার্চ করেছিলেন সে চীনে, এবং সেটা 1 বছর লেগেছিল শেষ করতে। 10,000 মাইলের মতো তারা লং মার্চ করেছিল 1 বছরের পর্যায়ক্রমে। এই মাও সেতুং লং মার্চ শুরু করার পূর্বে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা লাইন লিখেছিলেন, উনি বলেছিলেন 1000 মাইলের লং মার্চ তো শুরু হয় কেবলমাত্র একটি কদম ফেলে, অর্থাৎ একটা স্টেপ, একটা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 1000 মাইলের লং মার্চ শুরু হয়। ঠিক প্রত্যেকটি বড় কাজের প্রত্যেকটা পদক্ষেপ আছে, এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রী বারবার নিয়ে যাচ্ছেন, যেটিকে অবলম্বন করে আমরা বহুদূর পর্যন্ত যেতে পারবো। অতএব এইটাকে ছোট করে দেখার, তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নেই। আর একটি কথা বলি, অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। কিসের নিচ থেকে আসছেন সেটাও বলতে চাই না, সবাই জানে। কখন এসেছেন সেটাও জানি না। এই প্রসঙ্গে আমি শুধু ছোট্ট একটি গল্প বলে আপনাদের বোঝাতে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এক শিক্ষক ছাত্রকে বলছে এদিকে আয়তো, বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে দাও নিয়ে, বেয়াদব করবে, মানুষ বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি, আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাও নিয়ে উঠবো, মানুষ করবো শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে, এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাও আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবরা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, 2 বার 2টা কথা রক্ষা করে নেয়, এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়, এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। কাজে হাজারো রক্তের বিনিময়ে ধারাবাহিক আন্দোলনের 16-17 বছর যা চললো, তার একেবারে শেষ এসে ওই ডাব কাটার মতো সুযোগ বুঝে আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন। এইখানে অংশগ্রহণ করে এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই। অতএব মানুষকে বুঝতে দেন, সঠিক পথে আসেন, ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করি। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শের, লিখে রেখো 1 বিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে 1 ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা। অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। অথচ তারা ওই শিশির বিন্দুর মতো সর্বশেষ যোগদান করে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলি করার দরকার নেই। ভালোভাবে আছেন, সুন্দর করে আছেন মাননীয় স্পিকার, উভয়ে মিলে এসে দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার, একটি কথা বলি কি, একটা প্রবাদ আছে যে 2টো জিনিস মানুষের শেখানো যায় না, এর একটি হচ্ছে সিঙ্গিং ভয়েস, আর একটি হচ্ছে ম্যানার, গানের সুর আর বিনয়। এই 2টি মানুষকে শেখানো যায় না, এটা ধারাবাহিকভাবে চলে। জি, 4 মিনিট সময় বৃদ্ধি করেন দয়া করে। মাননীয় সদস্য আরো 4 মিনিট পেলেন, দয়া করে একটু বাড়ান। 4 মিনিটে হবে না মাননীয় স্পিকার। ফজলুল হক মিলন বুঝতে হবে, ফজলুল হক মিলন না তা ঠিক
আছে, আমরা তো অনেক আগে থেকে চমৎকার বক্তব্য রাখেন, এই কারণে 4 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আর একটি কথা বলি। এই সংসদ অত্যন্ত পবিত্র সংসদ, অনেক রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ। এটার সৌন্দর্য, মাহাত্ম্য, এটার আভিজাত্য অনেক বেশি। আমরা এখানে বসে সবকিছু সমাধান করতে চাই। সেই প্রসঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে ফার্সি কবি ওমর খৈয়াম বলেছিলেন, আগার ফিরদাউস বারুই জামিন হামিন আস্তত হামিন আস্তত হামিন আস্তত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে। আমিও বলি, মানুষের কল্যাণের জন্য, জাতির গঠনের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে এই সংসদ, এই সংসদ, এই সংসদ। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমাদের মা বোনের কান্নার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্পিকার কারারুদ্ধ হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, আপসের নেত্রী হয়েছেন, আজকে সবুজ চত্বরে চিরনিদ্রায় শায়িত। সেই নেত্রী আমাদের কাছে আশীর্বাদ রেখে গিয়েছেন। সেই নেত্রী এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের কল্যাণের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ধৈর্য ধারণ করে উনি সর্বশেষ বলেছেন ঐক্য এবং মানুষের কল্যাণের জন্য মিলেমিশে কাজ করার জন্য। অতএব এই সংসদকে আমরা যাতে কার্যকরী করি। মাননীয় স্পিকার, আপনার কথা আমি ভালো করে জানি। বিজয়ের যে পতাকা আমরা উড্ডীন করেছি সম্মিলিতভাবে পাহাড়ের চূড়ায়, বিজয়ের পতাকাটা পাহাড়ের চূড়ায় উঠে এটি অর্জিত হয় গিরিপথে, দুর্গম উপত্যকায়, উর্বী মুখর সাগর পাড়ি দিয়ে। অতএব এই সমস্ত প্রতিকূল অবস্থা এবং ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত হয়ে যে ঐক্য রচনা করেছি, যে ঐক্যের পিরামিড রচিত হয়েছে, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের কান কথা, কোনো ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে যাতে কোনো বিষাক্ত তীর সেই ঐক্যের পিরামিডের মধ্যে আঘাত না করে, এই জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। এইখানে যেমন বসে আছেন আমাদের সংসদ নেতা, উনি সংসদের অভিভাবক, ওইখানে বসে আছেন বিরোধী দলীয় নেতা, উনিও সংসদের অভিভাবক। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যালঘিষ্ঠতা নিয়ে আমরা কোনো বিচার করি না, নাই স্বৈরতান্ত্রিক মানসিকতার কোনো লেশ নাই। আপনারও সংখ্যা লঘিষ্ঠতা আছেন, কিন্তু কর্তব্যকে অবহেলা করার মতো কোনো সুযোগ নাই। অতএব আসুন এই সুন্দর সমৃদ্ধির মাধ্যমে এই সংসদকে আমরা শান্ত করি, এই সংসদের মাধ্যমে মানুষের কল্যাণ করি। এইটাই আমার বক্তব্য। আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, শত ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত এই সংসদ, এই সংসদের দিকে মানুষ চেয়ে আছে। অতএব হঠকারী কোনো সিদ্ধান্ত, আবার যাতে ফেসিবাদের কোনো পদধ্বনি শুনতে না পারি, কোনো ফাঁক ফুকর দিয়ে যাতে আবার স্বৈরাচারের গোপন দোসররা এখানে প্রবেশ করতে না পারে, এই জন্য মহান দায়িত্ব এবং সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদাহরণগুলি স্থাপন করেছেন, আসুন তার সারথি হই। উনি শুরু করেছেন এই পথকে যদি নাকি কল্যাণকামী পথে চূড়ান্ত পর্যায়ে নিতে হয়, তাহলে সকলের সহযোগিতা প্রয়োজন। বিরোধিতার খাতির বিরোধিতা করলে কোনো লাভ হবে না। অতএব মানুষের হাসাহাসির পাত্র যাতে না হয়, সেই জন্য আমরা এদের কাজ করতে হবে। আসুন, যে মহান প্ল্যান নিয়ে উনি এসেছেন, শোনেন, যিনি কাঁথা সেলাই করেন তাকে বলা হয় কারিগর, আর যিনি কাঁথায় নকশা করেন তাকে বলা হয় শিল্পী। উনি প্ল্যান নিয়ে এসেছেন, মানসিক জগতে উনি প্ল্যান করে বিদেশ থেকে এসেছেন। সেই প্ল্যানের অংশ আজকে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে কারিগর হিসেবে উপস্থিত হতে চাচ্ছেন। অতএব শিল্পী এবং কারিগর যখন একত্রিত হয়, কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো ধরনের অসুবিধা হয়। জি, বিরোধী চিফ হুইপ মহোদয়, 2 মিনিট। আমার মনে হয় বিরোধী দলের চিফ হুইপও এগ্রি থাকবেন। সবাই বক্তব্য শুনছে, 2 মিনিট দেওয়া হলো। আর সর্বশেষ মাননীয় স্পিকার, এলাকার লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানায়, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আলাদা কোনো ক্ষেত্র যে উন্নয়নের কথা বলবো না, সামগ্রিক জনগণের কল্যাণের জন্য যে সমস্ত কাজ আমার এলাকায় করা দরকার, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সকল দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি যখন যে কোনো কাজে যাব ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণের জন্য সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করে আমাকে সহযোগিতা করবেন। আগামীতে পথ চলতে চাই, একতে সারথি হতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণের সাথে রাখুন। সেই কথা বলে আমরা পথ চলতে চাই। এই কথাটা কেন করতে মাননীয় স্পিকার? আর কোনো কারণ নাই। কারণ একটাই মাননীয় স্পিকার, সব করতে হবে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এর কারণ একটি, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ
মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন। আপনার সময় 6 মিনিট। জনাব মোহাম্মদ কামাল হোসেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমার আজকে প্রথম কথা বলার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার 178 যাত্রাবাড়ি ড্যামরা কদমতলী ঢাকা 5 আসনের জনগণের প্রতি, যারা বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাকে তাদের পক্ষ হয়ে তাদের অধিকার আদায়ের জন্য আজকের মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি বিগত ফেসিবাদ আন্দোলনের স্টালিনগ্রাদ হিসেবে পরিচিত যাত্রাবাড়ির শতাধিক শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জনপদ থেকে এখানে এসেছি, দীর্ঘ 55 বছর পরে আমার যাত্রাবাড়ির ড্যামরা এখানে অবহেলিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আপনার মাধ্যমে আমি আজকে এই মহান সংসদকে জানাতে চাই, আমার এই এলাকার দীর্ঘ বঞ্চনার শিকার আমাদের মানুষ ক্যাপিটাল সিটির পাশে হওয়ার পরও আমার এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমার এলাকার অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকার পরও গ্যাস পাচ্ছে না। দীর্ঘ 30-40 বছরের পুরনো জরাজীর্ণ লাইন হওয়ার কারণে আমার এখানে মায়েরা দুপুরে খাবার রাতে খেতে হচ্ছে, রাতের পাক রাত 2টাতে করতে হচ্ছে, এবং রমজানের মতো সব সময় সেহরি খেতে হচ্ছে। মাননীয় স্পিকার, এই এলাকার খালগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি সকল অবস্থায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডিএনডির খালের কারণে, ডিএনডি বাঁধের কারণে আপনারা জানেন এখানে দীর্ঘ জলাবদ্ধতায় মানুষ অতিষ্ঠ হচ্ছে। কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, ছাত্র শিক্ষক শ্রমজীবী মানুষ এখানে চলাচল করতে পারছে না। আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন না হওয়ার কারণে আজকে মানুষের জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। সায়দাবাদ যাত্রাবাড়ি যানজট নিরসন আজকের সময়ের অনিবার্য দাবি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে। এখানে যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে, জনপদ লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, যার কারণে সাদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার এই অঞ্চলে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চাই। এখানে 2-3টি থানা নিয়ে আমার আসন, হয়ারেজ এখানে একটি সাধারণ হাসপাতাল নেই, একটি সরকারি কলেজ নেই, সরকারি মহিলা কলেজ সহ আমি একটি সরকারি কলেজ এবং একটি সরকারি মহিলা কলেজ আমি দাবি করছি। মাননীয় স্পিকার, মাদক সাদাবাজ সন্ত্রাস এখানে উন্নয়নের অন্যতম বাধা। গত পেশিবাদের সময়ে আমরা প্রতিবাদ করেছি, অনেক মানুষ এখানে খুনের শিকার হয়েছেন। এই সরকার ক্ষমতা আসার পরও আমাদের এই সাদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে হয়েছে। আমি অত্যন্ত ধিক্কার জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে যে জরাজীর্ণ অবস্থা, সাথে সাথে শিক্ষার মান, দুর্নীতি এখানে আকণ্ঠ নিমজ্জিত। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে 72 জন শিক্ষক দরকার সেখানে 142 জন শিক্ষক কিভাবে থাকতে পারে? মাননীয় স্পিকার, আমরা মনে করি উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, উন্নয়ন হচ্ছে মানুষের অধিকার এবং আমার এলাকার জনগণের অধিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে আমাকে 853 দিন জেলে যেতে হয়েছে, 9 বার জেলে যেতে হয়েছে। আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার দপ্তরের মাধ্যমে আমার অনেক মামলা আমি মুক্তি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি এর মাধ্যমে দ্বিতীয়
বার যেন আর এই ধরনের ফেসিবাদের মুখোমুখি না হই। এই কারণে আমাদের গণভোট। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম 30 মে 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং 1978 সালে সেই গণভোট আপনার সংবিধানের সন্নিবেশিত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে আর 2026 সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট তো বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। এই সংস্কার অধিবেশন 180 দিন মেয়াদ, যদি এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করেন, মাননীয় স্পিকার, আপনি আইনের অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এই মহান সংসদে বিলুপ্ত হয়ে যাবে যদি সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করা হয়। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের দাবি ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। পৃথিবীতে অনেক দেশ ধন্যবাদ। মাননীয় সদস্য একটু থামেন। মাননীয় সদস্য একটু থামেন। আপনাকে 2 মিনিট সময় দেয়া হলো, বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন রাষ্ট্র, আমাদের যারা জীবন দিয়েছেন তাদের যে স্লোগান ছিল আমরা রাষ্ট্র মেরামত চাই, যারা শহীদ হয়েছেন এই রাষ্ট্রকে মেরামত করার জন্য তারা রক্ত দিয়েছেন। রাষ্ট্র যদি এই সংবিধান পরিবর্তন না করে, সংশোধন করে, তাহলে রাষ্ট্র মেরামত হবে না। আমি আপনার মাধ্যমে আমি মহান সংসদে সেই দাবি তুলছি। মাননীয় স্পিকার, আমার মাননীয় সিনিয়র সদস্য ফজলুল হক মিলন সাহেব বলেছেন জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য। যদি তাই হয় তাহলে জুলাই গণভোটকে আজকে কেন অস্বীকার করছেন আপনারা? মাননীয় স্পিকার, আমরা মনে করি এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে মানুষের, আমাদের শহীদদের রক্তের বিনিময় আমরা নিব। আমি আপনার মাধ্যমে একটি কথা বলবো, শহীদ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিয়েছেন, আজ পর্যন্ত শহীদ ওসমান বিন হাদির বিচার করা হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই শহীদ ওসমান বিন হাদির বিচার, আপনার হত্যাকারীদের বিচার করতে হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলবো তেল নিয়ে কথা। গত রাত্রে আমি 2টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম আজাদ। জনাব আব্দুস সালাম আজাদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 17টি বছর আন্দোলন সংগ্রাম করলাম এবং সেই আন্দোলন সংগ্রামের ফসল আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে আজকের এই সংসদ। আর সেই সংসদে 17 বছরের ইতিহাসের প্রশ্নে আপনি 8 মিনিট সময় আমাকে দিলেন, আপনাকে ধন্যবাদ। আজকে গত সরকারের মনোনীত রাষ্ট্রপতি এখানে বক্তব্য রেখেছেন, সেই রাষ্ট্রপতির ধন্যবাদ নিয়ে আজকে আমাদের বক্তব্য। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে স্মরণ করেছেন, স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার স্থপতি হিসাবে, স্বাধীনতার ঘোষক হিসাবে স্মরণ করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আপসহীনভাবে তিনি লড়েছিলেন, স্মরণ করেছেন এবং 24 আন্দোলনকে স্মরণ করেছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেই দিন যদি রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন,
যে সংসদে বসে সেই রাষ্ট্রপতির যে সংসদের রাষ্ট্রপতি ছিলেন সেই সংসদের কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি স্বাধীনতার ঘোষণা না দিতে বাংলাদেশ স্বাধীন হতো না, তাকে পাকিস্তানের অনুচর বলা হয়েছিল। এই বিষয়ে যদি রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন তাহলে আমরা মনে করতাম রাষ্ট্রপতি একটি সঠিক তথ্য তিনি এখানে উপস্থাপন করেছেন এবং স্বীকার করেছেন। তিনি যদি সেই দিন বেগম খালেদা জিয়া যদি আন্দোলনের সাথে ওই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের সাথে আপোষ করতেন, তাকে গৃহহারা করা হয়েছে, তাকে সন্তান হারা করা হয়েছে, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে 17 বছর নির্বাসনে রাখা হয়েছে, এর জন্য যদি সেই দিনকার রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন তাহলে তাকে মনের চিত্তর দিয়ে তাকে ধন্যবাদ জানানো যেত। আর যদি সেই 86 সালে নির্বাচনে যারা সেই শেখ হাসিনার সাথে ওই যে শেখ হাসিনা চট্টগ্রামে বলেছিলেন যে এরশাদের সাথে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, সেই দিন যদি তারা আমাদের সামনে বসা জামাত ইসলামের সেই শেখ হাসিনার সাথে নির্বাচনে যাওয়া নিয়ে যদি দুঃখ প্রকাশ করতেন তাহলে তাকে আজকে আমি এখানে অভিনন্দন জানাতে পারতাম, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম। আজকে আমার অনেক রক্তের বিনিময়ে আমাদের পার্লামেন্টে আসা, আমাদের এমপি আমাদের সেই ইলিয়াস আলী এই পার্লামেন্টে থেকে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন, এদেশের মানুষের পক্ষে কথা বলেছেন। সেই দিন টিপাই মুখের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। আজকে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। এই ফারাক্কাবাদের বিরুদ্ধে আমাদের নেতা জিয়াউর রহমান সেই দিন খাল খনন বিপ্লবের ঘোষণা করেছিলেন। আজকে সেই খাল খাতার বিপ্লবের মধ্যে আমাদের এই আজকের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এই জাতিকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য, দেশকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য তিনি খাল খনন বিপ্লবে নেমেছেন। তার এই খাল খনন বিপ্লবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যারা সরকারি দল করি অথবা বিরোধী দল করি সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। খাল কাটা যদি এই বিপ্লব আমরা সার্থক সফল করতে না পারি এই বাংলাদেশ মরুভূমিতে রূপান্তরিত হবে। তাই আমরা যত কথাই বলি না কেন, আমরা সত্যের প্রশ্নে, দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আমরা যেন বিরোধী দল এবং আমরা যে সরকারি দল আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি। এখানে জাতির প্রশ্নে কোনো বিরোধী দল সরকারি দল নয়, জাতির প্রশ্নে থাকবে আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে করতে চাই। আপনারা দুবার গেলেন, ওয়াক আউট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিরোধীদের প্রশ্নে বিরোধিতা করতে হয়, আমরা হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করেছি, বিরোধিতার প্রশ্নে অনেক কিছু করতে হয়। আপনারা এমন কোনো কাজ করবেন না যে বিরোধিতা করলে জাতি ধ্বংস হয়ে যাবে, যে বিরোধিতা করলে এই দেশ আগামী দিনের ভবিষ্যৎ গণতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে, জাতি অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, যারা পিতৃহারা হয়েছেন, যারা মাতৃহারা হয়েছেন, যারা বাবাহারা হয়েছেন, সকলেই অপেক্ষা করছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে একটি স্বীকৃতি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে যেমন করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তারেক রহমানের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, তেমন করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। এই পার্লামেন্ট থেকে আপনাদের সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। আর বলতে চাই, বক্তব্য অনেক রাখা যায়। আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম, আমি হাটে বাজারের বক্তা ছিলাম, আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, কখনো পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ আমার হয় নাই। যদি আমাদের 14 সালে নিরপেক্ষ নির্বাচন হতো, এই নির্বাচনে এই পার্লামেন্টে আমরা আসতাম। যদি 18 সালের নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আমরা আজকে থেকে 10 বছর আগেই এই পার্লামেন্টে আসতাম। যদি আমাদের সেই 24 সালে নির্বাচন নিরপেক্ষ হতো তাহলে আজকে থেকে 2 বছর আগে এই পার্লামেন্টে আসতাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই, ঐক্যের মধ্য দিয়ে দেশটাকে গড়ি। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে পাঠিয়েছেন আমাদের জননেতা তারেক রহমান, আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমার তার প্রতি শ্রদ্ধাকে আমাদের লৌহজং টঙ্গীরবাসী আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমরা অতীতে শুনেছি বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্র হয়েছে, অতীতে শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুরে আদালতে পরিণত হয়েছে। এবার নির্বাচনে গিয়ে দেখেছি বাংলাদেশে কোথাও কোনো কাজ হয় নাই। খালেদা জিয়ার আমলে যে রাস্তা হয়েছে, খালেদা জিয়ার আমলে যে আমাদের
যে আমাদের রাস্তা সেতু কালভার্ট ছিল সেগুলি আছে। দেশের অবস্থা ভালো না, তাই আমি আমার জনগণের পক্ষে থেকে কথা বলতে চাই। আমি ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের বিক্রমপুরে অর্থাৎ আমাদের সেই ঢাকা খুলনা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে একটি আধুনিক সম্মত একটি মেডিকেল কলেজ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা জনগণের দাবি, এটা শুধু আমাদের বিক্রমপুরের দাবি না, সারা দক্ষিণবঙ্গের মানুষের দাবি। একটি আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয় আপনার নেতৃত্বে, আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আর আমার নিজ গ্রাম অর্থাৎ আমার ইউনিয়নে আজকে 50 বছর আগে FWT অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ধ্বংসের মুখোমুখি। সেখানে ডাক্তার যায় না, কখনো যায় ডাক্তার, কখনো যায় না। আমাদের উপজেলা থেকে অনেক দূরে আমাদের চিকিৎসা সেবা কেন্দ্র, আমাদের সেই গাউদিয়া ইউনিয়ন ওয়েলফেয়ার সেন্টারটিকে নতুন আধুনিক করে একটি ভবন নির্মাণ করা হোক। আমাদের টঙ্গিবাড়ির দিঘিরপাড় এলাকায় একটি হাসপাতাল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, সেটাকে একটি আধুনিক মডেল আকারে এই চিকিৎসা আমাদের দিঘিরপাড়ের চিকিৎসা কেন্দ্রটিকে স্থাপন করা হোক, ডাক্তার দেওয়া হোক। আর আন্তর্জাতিক মানে একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। ঢাকাকে যানমুক্ত করা দরকার। ঢাকায় যে অবস্থা, আমাদের যদি কোনো রোগী ঢাকায় আসে, পথিমধ্যেই ঢাকায় ঢুকলেই সেই আমাদের বুড়িগঙ্গার পার থেকে ঢাকায় অথবা আমাদের পিজি হাসপাতাল আসছে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেখানে রাস্তায় অ্যাম্বুলেন্সে রোগী মারা যায়। তাই হাসপাতাল থেকে আমাদের এই বড় হাসপাতাল দিন, আমাদের পদ্মা ব্রিজ থেকে নিমতলা পর্যন্ত যেখানে আপনারা মনে করেন ফ্যাসিলিটি, যেখানে মনে করেন সেখানে হাসপাতাল দেওয়া হোক। আর এই এলাকায় একটি আধুনিক। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট, আচ্ছা 2 মিনিট বাড়িয়ে দেন ওনাকে। আমি আমার জীবনে দেখেছি, বর্তমানে আমার বাড়ি যেখানে অবস্থান করছে সেই লোকহজেন থেকে পদ্মার দূরত্ব ছিল 10 কিলোমিটার। আজকে সেই পদ্মার সর্বনাশা পদ্মা, কীর্তিনাশা পদ্মা অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে, অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক ইউনিয়ন ভেঙে আজকে ভাঙন নদীর কূলে আমরা অবস্থান করছি। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে আমরা সেখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে চাই। আর যদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত সিসি ব্লকের মাধ্যমে একটি রাস্তা, একটি বাঁধ নির্মাণ করা হোক। স্থায়ীভাবে আমাদের বিক্রমপুরকে বাঁচাতে হবে। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর একটা কথা বলছি, শামসুল ইসলাম সাহেব এবং গশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়া ঢাকার সেই কেরানীগঞ্জ থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত রাস্তা দিয়েছিলেন। আজকে বিক্রমপুর বিএনপির ঘাঁটি বলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের মোল্লাবাজার ব্রিজটি করতে দেন নাই। ওই ব্রিজটি জরুরি সমাপ্ত করতে হবে। এ কারণে হয়তোবা আর দোয়ানি কাজ করলে, একটা প্লেন বসালেই ওই ব্রিজটি যোগাযোগ ব্যবস্থা, আমরা সেই টঙ্গিবাড়ি যেতে 30 মিনিট সময় লাগবে ঢাকা থেকে। এতে করে আমাদের যানজট মুক্ত হবে। আমাদের আরেকটি আছে, আমাদের সেই মুক্তারপুর ব্রিজ, আমাদের মাওয়া ব্রিজ থেকে শুরু করে মুক্তারপুর পর্যন্ত একটি 2 লাইন বিশিষ্ট রাস্তা নির্মাণের প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনার মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে, দ্রুত এই রাস্তাটি করা হোক। 2 লাইন বিশিষ্ট রাস্তা করলে সেখানে সড়ক মন্ত্রীর প্রতি অনুরোধ থাকবে, 2 লাইনের রাস্তাটা যদি করেন দ্রুত, সেখানে জনগণের। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফকর উদ্দিন আহমেদ। এই বসেন একটু, মাননীয় সদস্য বসেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফখরউদ্দিন আহমেদ। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদের পাশাপাশি অভিনন্দন। আজকে
এই মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে আপনি দায়িত্ব পালন করে আমাদের বৃহত্তর ময়মনসিংহ, বিশেষ করে শিক্ষানগরী ময়মনসিংহের একজন ছাত্র আজকে স্পিকারের দায়িত্ব পালন করছেন, তার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026-এর এই প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে শ্রদ্ধাভরে অভিবাদন জানাই এই মহান জাতীয় সংসদের সংসদ নেতা এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে, মাননীয় হুইপ সহ সকল হুইপ এবং সংসদ সদস্যদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই আমার নির্বাচনী এলাকার সেই সকল মানুষদের যারা দীর্ঘ 20 বৎসর অপেক্ষা করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই মহান জাতীয় সংসদে নির্বাচিত করে আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন 2007 সনে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে কনিষ্ঠতম প্রার্থী হিসাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের হাত থেকে আমি অতি অল্প বয়সে এই দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। দুঃখের বিষয় 111-এর কারণে সেই নির্বাচনটি বন্ধ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে 2008 সনে এবং 2018 সনে এই জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল থেকে আমার নেত্রী এবং আমার অভিভাবক জনাব তারেক রহমান আমাকে বারবার এই বালুকা আসন থেকে মনোনয়ন দিয়ে এবং সর্বশেষ 2026-এর নির্বাচনে আবারও আমাকে মনোনয়ন দিয়ে এই আসনে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি এই মহান জাতীয় সংসদে এসেছি। আমি আমার এলাকার সকল জনগণ সহ এবং আমার নেত্রী এবং আমার নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 71-এর স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এক মহান পথ প্রদর্শক, যিনি জাতীয়তাবাদের আদর্শে আজকে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সেই নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। 71-এর সকল শহীদ এবং সকল মা বোনদের যারা তাদের ইজ্জত সম্মান হারিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। মাননীয় স্পিকার, আমি 90-এর গণ আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে 2024-এর ছাত্র জনতার আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আজকে আমরা
মহান সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করব। আমরা যদি সে ব্যক্তির ছাত্র জীবন, তার কর্মজীবন এবং তার রাষ্ট্রপতি হওয়ার যে ইতিহাস সেটা পর্যালোচনা করি, তাহলে সেখানে অনেক ধরনের বিতর্ক আসবে, সেটা আমি স্বীকার করি। কিন্তু আমাদের বক্তব্য তো সেটা নিয়ে নয়। আমাদের বক্তব্য হলো এই মহান জাতীয় সংসদে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের উপর ভিত্তি করে আমরা তার আলোচনা এবং সমালোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে 12ই মার্চ 2026 তারিখে মহামান্য রাষ্ট্রপতি যে দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদান করেছেন তার জন্য আমি তাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। তার এই 16 পৃষ্ঠার সুদীর্ঘ বক্তব্য কেবল রাষ্ট্রের প্রধানের একটি আনুষ্ঠানিক ভাষণই নয়, বরং এতে প্রতিফলিত হয়েছে আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। এই সংসদে তার উপস্থিত প্রতিটি বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির সেই ভাষণ এমন কিছু গভীর ও সময়োপযোগী দিক ফুটে উঠেছে যা বর্তমান প্রেক্ষাপট। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শেষ? আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো, আজান পড়বে 2 মিনিট, 2 মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, তিনি কিছু সত্য স্বীকার করে গেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার সম্পর্কে যে বক্তব্যগুলি আমরা দীর্ঘ 17 বৎসর রাজপথে দিয়ে এসেছি সেই সত্য তিনি স্বীকার করে গিয়েছেন। তিনি স্বীকার করেছেন এ বাংলাদেশে গুম হয়েছে, এ বাংলাদেশে খুন হয়েছে এবং 24-এর গণহত্যার প্রতি তিনি স্বীকারোক্তি দিয়ে গেছেন। এবং বর্তমান জাতীয় সংসদ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকের এই জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে সেই কথাও তিনি স্বীকার করে গিয়েছেন। আমরা ধরে নিতে পারি বিগত সরকারে যে সকল অপকর্ম হয়েছে সেই অপকর্মের তিনি একজন সাক্ষী হিসাবে এই মহান জাতীয় সংসদে তার বক্তব্য দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদের মাধ্যমে আমাদের মহান নেতা, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করব যে এই ঢাকা শহরের যানজট নিরসনে একটি উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীতে ভালুকাতে একটি উপশহর তৈরি করে এই ভালুকাকে স্বয়ংসম্পূর্ণ করলে এই ঢাকা শহরের যানজট অনেকটাই নিরসন হবে এবং ভালুকা থেকে আমরা ঢাকায় যমুনা ব্রিজ, ভৈরব ব্রিজ পার হইতে যে অল্প সময় লাগে তাতে করে আমরা ঢাকা শহরের চাইতে অনেক বেশি সুযোগ সুবিধা ভালুকাকে যদি কেন্দ্র করে আমরা উপশহর। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো, 30 মিনিটস। ধন্যবাদ সকলকে।
আল্লাহ